এটা প্রত্যেকটা ফরমেটিভ ইভ্যালুয়েশনকে আবার তিনটে ভাগে ভাগ করার কথা বলা হয়েছে, অর্থাৎ ফরমেটিভ 1A, 1B, 1C, একইভাবে ফরমেটিভ 2A, 2B, 2C। জানি একটু দেখাবে ওইটা ফরমেটিভের, ওইটা একটু দেখাও, আমি এটা পরে বলে দিচ্ছি আবার। এটা সাবজেক্টটা, বেশ সাবজেক্টে আমি বলে দিচ্ছি, আপনারা এটা জানেন যে আমাদের 1 to 5 এর বাচ্চারা প্র্যাকটিক্যালি দুটো সাবজেক্ট পড়ছে, 6 পর্যন্তই তাই। 7 এ গিয়ে আমাদের একটা থার্ড ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ বাংলা ইংরেজি যেমন বাচ্চারা শিখছে, একই সঙ্গে 7 এ গিয়ে আইদার সংস্কৃত অথবা হিন্দি অথবা অ্যারাবিক স্কুলের কি ধরনের পরিকাঠামো আছে, কি ধরনের শিক্ষক শিক্ষিকা ওই পার্টিকুলার সাবজেক্ট পড়ানোর জন্য রয়েছেন, সেই অনুযায়ী থার্ড ল্যাঙ্গুয়েজটার অ্যাপ্লিকেশন হয়, অর্থাৎ কি পড়ানো হবে সেটা। ক্লাস 1 to আমরা যদি 6 পর্যন্ত দেখি তাহলে বাংলা ইংরাজি আমরা দেখতে পাচ্ছি কম্পালসারি, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পর্যন্ত। 7, 8 এ আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ দেখছি, তারপরে আমরা ম্যাথ দেখতে পাচ্ছি প্রত্যেকটি ক্লাসে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 একদম আপ টু 8 পর্যন্ত প্রত্যেক বাচ্চায়, যখন এটা পেরিয়ে গেল প্রত্যেকটা বাচ্চায় তার ম্যাথামেটিক্স শিখছে। তারপরে আগেরটাই দাও সাবজেক্টটা একবার বলে দিই। আচ্ছা, তারপরে আওয়ার এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্লাস 5 পর্যন্ত আওয়ার এনভায়রনমেন্ট, এবং সেটা চালু হচ্ছে দেখুন ক্লাস 3 থেকে। 3 থেকে 5 পর্যন্ত তারা আওয়ার এনভায়রনমেন্ট পড়ছে। পরবর্তীকালে আওয়ার এনভায়রনমেন্টটা আবার আমাদের সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এটাতে ভাগ হয়ে যাচ্ছে। আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ এডুকেশন এটা কম্পালসারিলি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেক বাচ্চারাই এটা নিয়ে রিডিং এবং লার্নিং তারা স্কুলে শিখছে। এখন আমরা যদি দেখি তাহলে এটা দেখতে পাবো, প্রথমে এটা বলে নিই যে আমাদের এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড HPRC এটা কিন্তু চালু হতে যাচ্ছে ক্লাস 1 to 8 এর জন্য। 9, 10 এর যে পদ্ধতি ছিল প্রথাগত আপনারা যেভাবে শেখাতেন বা যেভাবে ইভ্যালুয়েশন করতেন সেটাতেই আমরা থাকবো। শুধু 1 to 8 এর ক্ষেত্রে আমরা এই জায়গায় পৌঁছাবো, অর্থাৎ যে রিপোর্ট কার্ড আপনারা আগে করছিলেন একটা বাচ্চার জন্য একটাই রিপোর্ট কার্ড হতো, সেটা একটা রিপোর্ট কার্ডে 1 থেকে 8 পর্যন্ত আমরা বাচ্চাদের রিফ্লেকশন দেখব, যে কোন বাচ্চা কিভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে, ধীরে ধীরে তার স্লোলি প্রোগ্রেস হচ্ছে না স্লোলি তার মানে প্রোগ্রেসটা নিচের দিকে নামছে, মানে ঊর্ধ্বগতি বা নিম্নগতি হচ্ছে, সেটা আমরা কিন্তু যাচাই করব। এরপরে আমরা যদি আমি যেটা বলছিলাম এটা জানি একটু রাখবে, এখনই পড়াবে না, পুরো ম্যাটারটা আমি একটু বলে দিই। দেখুন ফরমেটিভ 1 কে এখানে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ফরমেটিভ 1 কে 3টে ভাগে ভাগ করা হচ্ছে কি না, ফরমেটিভ 1A, B, C, একইভাবে ফরমেটিভ 2A, B, C, ফরমেটিভ 3টাকে ওরকম 3A, B, C, অর্থাৎ 2A, 2B, 2C, 3A, 3B, 3C। এবার যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি একদম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত দেখুন প্রত্যেকটা ফরমেটিভ ইভ্যালুয়েশনের পূর্ণমান হচ্ছে 20, অর্থাৎ 20 করে তারা প্রত্যেকটা ইভ্যালুয়েশন যেটা হচ্ছে, একটা ফরমেটিভ ইভ্যালুয়েশনকে 3টে পার্টে আমরা ভাগ করছি, প্রত্যেকটা 3টে পার্টে আমরা 20 করে ইভ্যালুয়েশন নেওয়ার কথা বলছি। সিমিলারলি আমরা যদি 6 to 8 দেখি তাহলে আমরা দেখব এতদিন পর্যন্ত বাচ্চারা যেটা 20 করে দিচ্ছিল তাদের 10 করে বৃদ্ধি করা হলো, এবং প্রত্যেকটা ইভ্যালুয়েশনই কিন্তু 30 করেই নেওয়া হচ্ছে। এবং এটা যদি একদম শেষ প্রান্তে যান F3C-তে তাহলে দেখবেন এর পরে কিন্তু আর সাম টোটালের কোনো জায়গা নেই, অর্থাৎ এই যে মার্কস গুলো হচ্ছে সামেটিভের ক্ষেত্রে আমরা যেমন পরবর্তীকালে তার যোগ করে দেখবো প্রত্যেকটা সামেটিভের টোটাল মার্কস কত হচ্ছে, কতর মধ্যে সে পরীক্ষা দিচ্ছে, তার শতকরা ভাগ কি। ফরমেটিভের কিন্তু এটার কোনো রিফ্লেকশন আপনার ওখানে থাকবে না, এবং এটার সাম টোটালেরও কোনো জায়গা নেই। এটা একটু মাইনুটলি দেখলে আপনারা প্রত্যেকেই রিপোর্ট কার্ড তৈরি করেছেন সুচারুরূপে, বিগত বেশ কয়েক বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা আশা করি এবং আশা রাখি আপনারা এই ব্যাপারটা আমাদের চেয়েও ভালো বোঝেন। যাই হোক, এরপরে আমরা যদি ফরমেটিভ ইভ্যালুয়েশনকে একটা স্কিমেটিক রিপ্রেজেন্টেশন করি তাহলে দেখতে পাবো, দেখুন এটাও কিন্তু আমরা করতে পারি বাচ্চাদের, অর্থাৎ ফরমেটিভ 1A, 1B, 1C এই 3টে ইভ্যালুয়েশনে দেখা গেল একটা বাচ্চা ফরমেটিভ 1-এ 18, পরে 19, পরে 17, অর্থাৎ ফরমেটিভ 1-এ তার মার্কস হচ্ছে 18, 19, 17। পরবর্তীকালে ফরমেটিভ 2A, 2B, 2C-তে আমরা দেখতে পাচ্ছি 12, 10, 14, অর্থাৎ গ্র্যাজুয়ালি কিন্তু সেই বাচ্চাটা কম মার্কস পাচ্ছে।
অর্থাৎ ফর্মেটিভ 2 এর সঙ্গে ফর্মেটিভ 1 কে আমি যদি স্কিমেটিক রিপ্রেজেন্ট করি তাহলে দেখা যাবে গ্রাফিক্যালি যে তার প্রোগ্রেসটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। উপরের দিকে প্রথমে 18 ছিল, 18 থেকে আরো একটু বৃদ্ধি পেয়ে 19 হলো, তারপরে 17 হওয়ার পরে 12, 10, 14-তে নামলো। এরপরে আমরা যদি আবার দেখি ওই গ্রাফটা কিন্তু আবার উঠছে, অর্থাৎ ফর্মেটিভ 3 ক্ষেত্রে তার মার্কসকে যদি আমরা ওখানে পয়েন্টিং করি তাহলে দেখা যাচ্ছে তার প্রোগ্রেসটা আবার ধীরে ধীরে সে গ্র্যাজুয়ালি রিকভার করছে, যেটা তার ঘাটতি ছিল নিশ্চয়ই রিকভারি তার হয়েছে। বলা আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কখন হবে না, প্রত্যেকটা মাসেই একটা করে ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিতে হবে। তাহলে নিব কখন আমরা? থার্ড উইক অফ দ্যাট পার্টিকুলার মান্থ, অর্থাৎ জানুয়ারি থার্ড উইকে আমাকে একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিতে হবে। ওই সময় প্রত্যেক সাবজেক্টের সাবজেক্ট টিচাররা এই ইভ্যালুয়েশন নেবেন এবং ফোর্থ উইকে যে বাচ্চাগুলো ইভ্যালুয়েশনে অংশগ্রহণ করলো তাদের রেমিডির ব্যবস্থা করতে হবে। ফার্স্ট উইক প্রত্যেকটা থার্ড উইকে আমরা ইভ্যালুয়েশন করছি ফর্মেটিভ, এবং ফোর্থ উইকে আমরা তার রেমিডিয়ালের ব্যবস্থা। এইভাবে আমাদের ফর্মেটিভ 1, 2, 3 হবে, তারপরে 2A, 2B, 2C হবে, তারপরে 3A, 3B, 3C হবে। প্রত্যেকটায় ফার্স্টটা হচ্ছে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাসে আমরা নিচ্ছি না। তারপরে একটা সামেটিভ হচ্ছে আমার ফার্স্ট উইক অফ এপ্রিল। আমার ফর্মেটিভ 3টে পার্ট কমপ্লিট হলো, ফার্স্ট উইক অফ এপ্রিলে আমি ফার্স্ট সামেটিভ নিলাম। এরপরে আমরা কোথায় যাব না, ফর্মেটিভ আবার আমাদের শুরু হবে, ফর্মেটিভ 2A, 2B, 2C। এটা হয়ে যাওয়ার পরে আমরা আবার ফার্স্ট উইক অফ এপ্রিলের পরে ফার্স্ট উইক অফ আগস্টে আমরা আবার একটা ইভ্যালুয়েশন করব সামেটিভ, যেটাকে আমরা বলছি সেকেন্ড সামেটিভ। এরপরে আমরা কি করব না, আবার আমাদের 3টে ইভ্যালুয়েশন হবে, কি না ফর্মেটিভ 3A, 3B, 3C। তারপরে আমরা একটা সামেটিভ নেব কখন না, ফার্স্ট উইক অফ ডিসেম্বর। এটাই বলা আছে আমাদের, এবং একই সঙ্গে বলা আছে যদি WBBSE বা WBBPE অন্যভাবে নোটিফিকেশন করে কোনো প্রয়োজনে যে থার্ড সামেটিভটা নভেম্বরে নিয়ে নিতে হবে, তাহলে যেমন যেমন অর্ডার হবে সেই অনুযায়ী নিতে হবে। ইন জেনারেল যেটা আমাদের করতে হবে ফর্মেটিভ এবং সামেটিভ প্রত্যেক মাসে আমরা যেটা ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছি, প্রত্যেক মাসে থার্ড উইকে আমরা ফার্স্ট ফর্মেটিভ নিচ্ছি, পরের মাসে আমরা সেকেন্ড ফর্মেটিভ মানে ফর্মেটিভ 1 এর সেকেন্ড পার্টটা নিচ্ছি। আবার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে যদি আমরা একটা কোয়ার্টার ধরি তাহলে আমাদের এখানে 3টে ফর্মেটিভ হচ্ছে, নিয়ে এপ্রিলে গিয়ে একটা সামেটিভ। সিমিলারলি পরের আমরা আবার 3টে নিয়ে, অর্থাৎ ফর্মেটিভ 2A, 2B, 2C নিয়ে আমরা সামেটিভ 2 নিচ্ছি। সামেটিভ 1 প্রথমে হলো, তারপরে আমরা আবার 3টে নিচ্ছি, নিয়ে আমরা টোটাল 3টে সামেটিভ আর এদিকে 9টা ফর্মেটিভ, 3টে পার্টে 3টে করে 3 তিরিখে 9 আমাদের এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ব্যবস্থা আর সামেটিভ ইভ্যালুয়েশনের ব্যবস্থা করতে হবে। এবার যদি আমরা সামেটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম, ফর্মেটিভ ইভ্যালুয়েশনে যদি আমরা মাইন্যুটলি দেখে থাকি তাহলে দেখবো 1 to 5 আমরা দেখলাম যে 20 করে তাদের ফর্মেটিভ ইভ্যালুয়েশন নেওয়া হচ্ছে। 1 to 5 প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যদি দেখেন, সঙ্গে শুধু লাস্টের যেটা আমরা দেখলাম আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আপনি ফর্মেটিভ নিচ্ছেন তার 50% ওয়েটেজ হবে। অর্থাৎ 20 যদি আমার ফর্মেটিভ নিই তাহলে ওই সাবজেক্টগুলো পার্টিকুলার ক্লাসের ক্ষেত্রে 10 করে নেব। যদি কোথাও আমরা ওটা 30 নিই তাহলে 15 নেব। তাছাড়া বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমাদের দেখুন ফর্মেটিভ আমরা যেটা নিচ্ছি সেটা 20। এবার জানি পরেরটাই যাবে, আর যদি আমরা ফর্মেটিভ ক্লাস 6 to 8 দেখি তাহলে 30, অর্থাৎ 20 থেকে আমরা পরের ক্লাসগুলোতে 30। এবার সামেটিভটাই যাও, সামেটিভ ইভ্যালুয়েশনের এইখানটাই দেখুন আমরা যে বাচ্চা আরেকবার আমরা যদি দেখি ফার্স্ট সামেটিভ আমরা যে বাচ্চাগুলো ফর্মেটিভ কোথায় দিল তারা ক্লাস 1 to 5 এর ক্ষেত্রে দেখুন 20 নম্বর করে আমরা ফর্মেটিভ নিয়েছি প্রত্যেকটা। আমরা যখন সামেটিভ নিচ্ছি তাদের কিন্তু কোন রকম অ্যাডিশনাল মার্কস অর্থাৎ একবারে 20 থেকে 40 বা 50 নম্বরের ইভ্যালুয়েশন আমরা সামেটিভে দিচ্ছি না, যাতে বাচ্চা ফিল ফ্রি একদম এবং অ্যাংজাইটি ফ্রি এবং তার যেন কোনো উদ্বেগ দুশ্চিন্তা না থাকে। আমরা যদি রাইট টু এডুকেশন অ্যাক্টে যাই তাহলে বলা হয়েছিল বাচ্চার জন্য এই ধরনের পরিবেশ দিতে হবে যেন সে দুশ্চিন্তা মুক্ত পরিবেশে তার পড়াশুনো করতে পারে এবং সে ইভ্যালুয়েশনে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা 3টে ফর্মেটিভ নিলাম 20। হঠাৎ যদি তাকে আমি 50 নম্বরের দিই তাহলে তার হয়তো অ্যাংজাইটি ফিল করতে পারে, সে নার্ভাস হতে পারে। সেই কারণে ফার্স্ট সামেটিভটা দেখুন খুব সাইন্টিফিক্যালি 20 করেই নেওয়া হচ্ছে, যাদের আমরা 20 করে ফর্মেটিভ নিয়েছিলাম। সিমিলারলি যদি আপনি 6 to 8 দেখেন, আমরা প্রত্যেকটা ফর্মেটিভ দেখেছিলাম ওখানে 30 করে। ফার্স্ট দেখুন সামেটিভ
ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে 30 নাম্বারই নেওয়া হচ্ছে, অর্থাৎ ভয়মুক্ত পরিবেশে যাতে বাচ্চারা প্রত্যেকটা ইভ্যালুয়েশনে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থাপনা রাখার কথা আমাদের এখানে বলা হয়েছে। এরপরে যদি সেকেন্ড সামিটিভ দেখেন তাহলে দেখতে পাবেন 20, ফার্স্ট সামিটিভ দিল 20, তারপরে তার 1 to 5 এর ক্ষেত্রে দেখুন 10 নম্বর বাড়ানো হয়েছে, 30 করা হয়েছে। সেকেন্ড সামিটিভটা 30, অর্থাৎ খুব সাইন্টিফিক ওয়েতে ভাবনা চিন্তা করে তাকে 10 মার্কস ইনক্রিজ করা হলো সেকেন্ড সামিটিভে, যাতে তার এটা বোঝা বলে মনে না হয়। 20 পরে সে 30 দিচ্ছে। তারপরে সিমিলারলি যদি থার্ড সামিটিভ দেখেন 1 to 5 এর, তাহলে আপনি দেখবেন আরো 20 নাম্বার, অর্থাৎ প্রথমে 10 পরে আবার 10, মানে 20 বাড়ানো হলো, 10 তারপরে 20, তাহলে টোটাল 50। এবার এদের যদি আপনি 20, 30, 50 অ্যাড করেন তাহলে দেখবেন 100। এই 100 টোটাল মার্কসের মধ্যে পার্সেন্টেজ দেওয়ার প্রভিশন সামিটিভে রয়েছে। আপনি যদি দেখেন ফর্মেটিভে, যেটা আমি প্রথমেই বলছিলাম, ফর্মেটিভের ক্ষেত্রে কিন্তু আপনি নট আপ যে ইভ্যালুয়েশন করছেন তার কোনো সাম টোটালের জায়গা নেই, তার কোনো পার্সেন্টেজেরও জায়গা নেই। এই প্রস্তুতিকালীন অবস্থায় যাতে বাচ্চারা যেটা শিখছে সেটা তার অ্যাসিমিলেশন হচ্ছে কিনা, সে আত্মীকরণ করতে পারছে কিনা, সেটা নিয়ে সে সিদ্ধান্ত নিতে পারছে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিং তার হচ্ছে কিনা, সে সবার সঙ্গে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কে অংশগ্রহণ করতে পারছে কিনা, কোশ্চেনিয়ার দেখেই সে আপনারা উপলব্ধি করতে পারবেন বাচ্চার কোন কোন জায়গায় তার ঘাটতি রয়েছে এবং কোন কোন জায়গাগুলো সে ঠিকঠাক বুঝতে পেরেছে এবং সেগুলোকে অ্যাপ্লিকেশন করতে পারছে। সিমিলারলি আমরা যদি দেখি এবারে 6 to 8 এর ক্ষেত্রে দেখুন 30 ছিল আমাদের ফরমেটিভ ইভ্যালুয়েশন প্রথম, তাই আমরা প্রথম সামিটিভটাকে রাখা হচ্ছে দেখুন 30 নাম্বার। পরবর্তীকালে এদের ক্ষেত্রে বৃদ্ধিটা, ওদের ক্ষেত্রে দেখলাম আমরা 10 নাম্বার বাড়ছে। 6 to 8 এর ক্ষেত্রে যেহেতু বাচ্চারা একটু বড়, তাদের ক্ষেত্রে প্রথম যে বৃদ্ধিটা ঘটছে সেটা হচ্ছে 20 নম্বরে, 30 থেকে আমরা 50-এ পৌঁছাচ্ছি। 50-এর পরে দেখুন 70, অর্থাৎ আরো 20 নাম্বার, 30, 20, 20। ভয়মুক্ত অ্যাংজাইটি ফ্রি পরিবেশে যাতে শিখতে পারে, এবং এদের ইভ্যালুয়েশনটা হচ্ছে 150 নাম্বারের উপরে, তখন 30, 30, 50 আর 70 মানে 150। এই 150-এ পার্সেন্টেজ, এটা আপনারা মার্কশিট প্রত্যেকেই জেনারেট করছেন আইদার ম্যানুয়ালি অথবা সিস্টেমে। এই পদ্ধতিতেই আপনারা আগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা যদি দেখি ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন, তাহলে সামেটিভের যে ইভ্যালুয়েশন এটা আপনারা যেভাবে করছিলেন আশা করছি খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশনটাকে আরো বেশি, মানে প্রত্যেকটা ক্লাসে আসার পর থেকে যা যা ক্লাসরুমে আপনারা পড়াচ্ছেন সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর 20-21 দিন পরে তার একটা ইভ্যালুয়েশন ব্যবস্থা রাখা হচ্ছে, আবার তার রেমিডি ব্যবস্থা রাখা হচ্ছে যদি সে ঠিকঠাক অ্যাচিভ করতে না পারে। একই জায়গায় একই বাচ্চা পড়ছে, একই কোশ্চেনিয়ার দিয়েই আপনারা বা ওরাল কোশ্চেন নিয়েই তার ইভ্যালুয়েশন করছেন। কিছু বাচ্চা খুব পিছিয়ে পড়ছে, তাদের কিছুটা রেমিডি যতটুকু করা যায় সেই ব্যবস্থাপনা রাখতে বলা হয়েছে, এবং পরবর্তীকালে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন করার পর তার ফাইনাল রেজাল্টে সে কত নম্বরের ইভ্যালুয়েশন করছে, মানে পরীক্ষা দিচ্ছে এবং 100-র উপরে তার পার্সেন্টেজ কি হবে সেটা করেই আমাদের মার্কশিট তৈরি হচ্ছে। এবং তার যে গ্রেড সিস্টেম ABCD সেটাও সুচারুরূপে আপনারা এতদিন করছিলেন। এখন আমরা যেটা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে দেখবো, অর্থাৎ ক্লাস 6 এর একটা বাচ্চার যদি আমি প্রোগ্রেস রিপোর্টটা দেখি, তার আগে 5 বছরে তার যে প্রোগ্রেস, তার প্রত্যেকটা প্যারামিটারের যে কোন কোন গ্রেড পেয়েছিল, বা প্রত্যেকটা প্যারামিটার, কিছু প্যারামিটার আছে যেখানে শিক্ষক মশাই যিনি ওই ইভ্যালুয়েশনটা কন্ডাক্ট করছেন তিনি কিছু মন্তব্য করবেন, তার কোন জায়গায় ঘাটতি আছে, শব্দ গঠন হোক, বাক্য গঠন হোক, বা ম্যাথামেটিক্যাল কোনো বিষয়বস্তু বুঝতে তার কি অসুবিধা হচ্ছে, সেখানে প্রত্যেকটা যে স্কিলগুলোর কথা বলা হলো সেই স্কিলগুলোর কোন কোন জায়গায় তার এখনো ঘাটতি রয়ে গিয়েছে সেগুলো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ তার লেখা থাকছে। আমি 6 এর মার্কশিট যখন দেখি তার 5 এর প্রত্যেকটা জায়গা আমি দেখতে পাই। এই জন্য একে বলা হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। একটা রিপোর্ট কার্ডে আমরা দেখতে পাবো 8 বছরে তার কি প্রোগ্রেস হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। আমরা যে 3টে ডোমেন, মেইনলি 3টে ডোমেনের কথা বললাম, একটা আমরা উদাহরণস্বরূপ বললাম 3H এর কথা। ফার্স্ট H আমরা বলেছিলাম হেড, যেটা হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে বৌদ্ধিক যে বিকাশ, সেই বিকাশটা আমাদের কগনিটিভ বিকাশ মানে ডোমেনের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে কি যে আরেকটা ডোমেনের কথা আমরা বললাম, 3টে ডোমেনের, আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ যেটা হার্টের সঙ্গে রিলেটেড, আরেকটা ডোমেনের কথা আমরা বললাম যেটা হচ্ছে সাইকোমোটর, যেটা আমাদের হ্যান্ড। 3H এর কথা আমি বলেছিলাম। তো সেই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স কি কি সে ধীরে ধীরে উপলব্ধি করতে শিখবে, ওয়ার্ড স্মার্ট হবে, অর্থাৎ বাচ্চা যখন আসছে সে বিভিন্ন ধরনের
শব্দ বা শব্দ বন্ধনীর সঙ্গে পরিচিত হচ্ছে স্কুলে, ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স ধীরে ধীরে তার বাড়তে থাকবে। অর্থাৎ আমরা আনন্দবাজার বা বর্তমানে শব্দজব্দ যদি করতে শুরু করি, তাহলে বাচ্চারা যেভাবে বিভিন্ন শব্দ কোথায় কোনটা বসবে, উপন্যাস পাশাপাশি সেইগুলো ধীরে ধীরে সে শিখতে থাকবে। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এগুলো তার বৃদ্ধি পাবে। লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স তার ধীরে ধীরে গড়ে উঠবে। অর্থাৎ কোনটার পর কোনটা করলে একটা ম্যাথামেটিক্স যখন সে স্টেপ বাই স্টেপ করছে, তার যে লজিক্যাল মানে যোগ বিয়োগ গুণ ভাগ একটা সরল করতে গেলে আমাদের সবগুলোই করতে হয়, তো কোনটার পর কোনটা করবে, যে লজিক্যাল রিজনিং ধীরে ধীরে তার মধ্যে বৃদ্ধি পাবে। পিকচার স্মার্ট হবে, স্পেশাল ইন্টেলিজেন্স তার ধীরে ধীরে গড়ে উঠবে। আর কি হবে না, মিউজিক স্মার্ট, আমরা মিউজিক্যাল রিদমিক ইন্টেলিজেন্স গড়ে উঠবে। আমরা যদি আমাদের স্কুলগুলোর কারিকুলামে দেখি, তাহলে আমরা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু বাচ্চাদের নিয়ে করি। কি ধরনের প্রোগ্রাম আমাদের রয়েছে, আমরা প্রত্যেক বছর যেটা করি, কি ধরনের প্রোগ্রাম করার আমরা সুযোগ পাই, পুজোর ঠিক আগে আগে যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে আমাদের কলা উৎসব হয়। এই কলা উৎসবে বিভিন্ন ধরনের সেটা যন্ত্রসঙ্গীত হতে পারে, সেটা ভোকাল হতে পারে, সেটা কোনো বাদ্যযন্ত্র হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের বাচ্চার মধ্যে যে প্রতিভা রয়েছে, সেটা কিন্তু পরিপূর্ণ বিকাশের ব্যবস্থা কিন্তু আমাদের কারিকুলামের মধ্যেই রয়েছে। আচ্ছা, এছাড়া আমাদের আর কি রয়েছে, মিউজিক হলো বডি স্মার্ট। একটা ছেলে যখন ধীরে ধীরে তার অন্যান্য অর্গান গুলো ডেভেলপ করে, তার লিসনিং এবিলিটি যখন বাড়তে থাকে, সে যখন সমানুভূতি অন্যান্য যে অনুভূতি গুলো তার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে, তার বন্ধুদের সঙ্গে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে, তখন কিন্তু সে বডিলি স্মার্ট হয়। অর্থাৎ তার চলন বলন আকার ইঙ্গিত সমস্ত কিছুই সে ধীরে ধীরে স্মার্ট হতে থাকে। সেলফ স্মার্ট একই কথা, ট্রিপল স্মার্ট। এবং একইভাবে অন্যান্য ব্যক্তিবর্গ, স্কুল ছাড়াও স্কুলের বাইরে একটা শিশুর কে অনেক জায়গায় গিয়ে তার ইন্টারাকশন করতে হয়, তার পরিবারের সঙ্গে করতে হয়, তার বন্ধু বান্ধবদের সঙ্গে করতে হয়, তার বিভিন্ন পরিবেশে গিয়ে তাকে ইন্টারাকশন করতে হয়। সে স্মার্টলি তখন কিন্তু এইগুলো করতে পারে। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স ধীরে ধীরে গড়ে ওঠে। নেচার স্মার্ট, প্রকৃতির ক্ষেত্রেও আমরা প্রকৃতি বিজ্ঞান বলুন বা জীবন বিজ্ঞান বলুন, পড়তে পড়তে একটা বাচ্চা যখন তার চারপাশের পুরো পরিবেশটা জানতে শেখে, তখন প্রকৃতিতে কোন প্রাণী বা কোন উদ্ভিদের কি গুরুত্ব রয়েছে সেটা যখন সে বুঝতে শেখে, তখন কিন্তু সেগুলো সংরক্ষণে সে গুরুত্ব আরোপ করে। অর্থাৎ তাদের উপর যে আমরাও নির্ভরশীল, এটা যতদিন না সে বুঝতে শেখে, ততদিন পর্যন্ত আমরা এই জন্যই বলছি যে 21st সেঞ্চুরি স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা এই শতকে যে যে স্কিল গুলো একটা বাচ্চা ডেভেলপমেন্ট হওয়া উচিত, তার থিওরিটিক্যাল পার্টটাই আমরা এখানে আপনাদের বলার চেষ্টা করছি। এরপরে আমরা যদি 5B তে দেখি, এরিয়া অফ ইন্টারেস্ট, এই যে কাজগুলো সে করছে 5B তে, এই কাজগুলো করতে করতে আপনারা প্রতিনিয়ত তাদের সঙ্গে আলাপ আলোচনা, তাদের অনুষ্ঠান পরিচালনা, তাদের অনুষ্ঠান দেখছেন, তারা কিভাবে করছে, এইগুলো করতে করতে কিন্তু তাদের যে ইন্টারেস্টের এরিয়া, কোন বাচ্চাটা কোন বিষয়ে দক্ষ, এটা কিন্তু ধীরে ধীরে আমরা ক্লাসরুমে বা বিভিন্ন সোশ্যাল ফাংশন বা খেলার মাঠ বা বাগান করার ক্ষেত্রে ধীরে ধীরে আমরা বুঝতে পারি। তাহলে মিউজিকের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল ভোকাল হতে পারে, সে তার এরিয়া অফ ইন্টারেস্ট হতে পারে। সে ক্লে মডেলিং পটারি এগুলো সে তৈরি করতে পারে। তার ছবি আঁকার হাত ভালো হতে পারে, সে খুব ভালো নাচতে পারে, সে বাগান করতে পারে। এই যে বিভিন্ন বিষয়ে যে দক্ষতা গুলোর কথা বলা আছে, দেখুন প্রায় 22টা বলা আছে। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার আগ্রহ হতে পারে। এনি আদার এরিয়া, যেটা এখানে বলা নেই এমন কোন এরিয়া আপনারা দেখতে পারেন। গেম, স্পোর্টস এবং যোগা, এগুলো আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে। ইন্টার স্কুল বিভিন্ন কম্পিটিশন হয়, সেখানে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমরা যদি দেখি মক পার্লামেন্ট, এটাও আমাদের স্কুলগুলোর বাচ্চাদের ক্ষেত্রে অংশগ্রহণের এবং সুচারুরূপে সেটা আমাদের ব্লক লেভেল, তারপরে সাব ডিভিশন বা জেলা, পরে রাজ্য লেভেলে যেতে পারছে। রিডিং ফিকশন, ডিবেট, এক্সটেম্পোর এগুলো করারও সুযোগ রয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যেখানে যেখানে যা ইন্টারেস্ট আছে, এইটাকে আমাদের সঠিক পথে পরিচালনা করায় আমাদের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। বা 21 সেঞ্চুরিতে এটাই প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, এটারই তার প্রতিফলন বলতে পারি। এর পরেরটাই যাও জানি জানি এরপরে দেখুন এক্সেপশনাল এবিলিটি। আমি প্রথমেই একটা বলছিলাম, যখন আপনারা ক্লাসরুমে বাচ্চাদের পড়াচ্ছেন, যে যাদের আইকিউ খুব বেশি, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মেরিটারি স্টুডেন্ট, আমরা যাদের গিফটেড চাইল্ড বলি। তাহলে এক্সেপশনাল এবিলিটি দেখুন, অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সব বাচ্চা কিন্তু পারে না।
কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা সমস্ত বাচ্চা কিন্তু হয় না, এক্সেপশনাল এবিলিটি কিছু বাচ্চা থাকে। এনি ম্যানিফেস্টেড এবিলিটি অফ সিডব্লিউএসএন, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যারা আইডি বাচ্চা, আমাদের বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন দেওয়ার কথা। অর্থাৎ নর্মাল বাচ্চারা যেখানে পড়ছে, আমাদের এডুকেশন সিস্টেম বলছে সেখানেই আমাদের ওই বাচ্চাগুলোরও ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে আমাদের এখানে যদি অন্যান্য বাচ্চার সমানুভূতিটা ঠিকঠাক গড়ে না ওঠে, আমরা যদি দেখি যে এই সিডব্লিউএসএন বাচ্চাদের প্রতিনিয়ত ইফটিজিং এর শিকার হতে হচ্ছে, এমনিতেই পিছিয়ে পড়া বাচ্চারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছি। তাহলে এক্সেপশনাল ওদের যেমন এবিলিটিটাকে এনকারেজ করতে হবে, একই সঙ্গে এরা যাতে কোনো প্রতিবন্ধকতা ছাড়া, কোনো অ্যাংজাইটি ছাড়া পড়তে পারে, সেটাও আমাদের দেখতে হবে। এমপ্যাথেটিক এবং এমপ্যাথিক হতে হবে, সেলফ মোটিভেটেড গিফটেড চিলড্রেন, যেটা আমি আগেই বললাম, ইফেক্টিভলি ম্যানেজেস টাইম, রিসোর্সেস অ্যান্ড এনার্জি। ইফেক্টিভলি ম্যানেজেস টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা, এবং আমার হাতে যে জিনিসপত্র আছে সেটা নিয়েই আমি কাজ করব, এবং যে শক্তি আমার কাছে আছে সেটাকে খুব সুচারুরূপে ব্যবহার করেই এই কাজগুলো, এই এবিলিটি গুলো, এক্সেপশনাল এবিলিটি গুলোর নারিশমেন্ট আমাদের করতে হবে। এরপরে স্লাইডে যাও জানি। আচ্ছা, ফিচার্স অফ অ্যাংজাইটি, প্যাসিভ রেজিস্ট্যান্স, একাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড হিস্ট্রি। কিছু বাচ্চা আছে যাদের ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা শেখার ক্ষেত্রে বাচ্চাদের অনেক জড়তা থাকে, পিছিয়ে পড়ে বাচ্চারা। ম্যাথামেটিক্সেরও বিভিন্ন ক্যালকুলেশন, নেগেটিভের যে ধারণা, আমরা যখন বীজগণিত স্টার্ট করছি, জিরোর পরে বাঁদিকে আমরা যত যাচ্ছি নেগেটিভের দিকে যাচ্ছি, এই যে ধারণাটা, এতদিন ধরে তারা একটা পজিটিভ জিনিস নিয়ে কাজ করতে করতে হঠাৎ যখন তাদের উপরে ম্যাথামেটিক্সের এই নেগেটিভ ধারণাটা দেওয়া হয়, তখন অনেকেই খেই হারিয়ে ফেলে, ঠিক বুঝতে পারে না কিভাবে তারা এটার সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। একটা প্যাসিভ রেজিস্ট্যান্স তৈরি হয়, ধীরে ধীরে তারা এগুলো কিন্তু শেখা থেকে বঞ্চিত হয়ে যায় বলা যেতে পারে। অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, কিছু বাচ্চা আছে বিভিন্ন কারণে তাদের উদ্বেগ আসে, তারা স্কুলে আসতে চায় না, অর্থাৎ তাদের বিভিন্ন ঘাটতি। আমরা যদি ওই থিওরিটিক্যাল পার্টটা দেখি, আমরা যে তিনটে প্র্যাকটিক্যাল ডোমেনের কথা বললাম, তিনটে এইচ এর কথা বললাম, সেইগুলো যদি তার ঠিকঠাক গড়ে ওঠে না ওঠে, এবং তার সঙ্গে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কথা বললাম, আমরা তিনটে মেজর ডোমেনের কথা বললাম, একটাকে বললাম আমরা অ্যাফেক্টিভটা সেকেন্ড, ফার্স্ট হচ্ছে আমাদের কগনিটিভ ডোমেন, সেকেন্ড হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, আর থার্ড হচ্ছে সাইকোমোটর ডোমেন। এই ডোমেন গুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা শোনা, অন্যের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, বোঝা, এগুলো সব যদি তার ঠিকঠাক ডেভেলপ না হয়, তাহলে ধীরে ধীরে কিন্তু তার এই ধরনের অ্যাংজাইটি ফিলিংস আসবে। অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট, এক্সামিনেশন ফোবিয়া বা ইভ্যালুয়েশন ফোবিয়া, যাই বলুন না কেন, স্কুল আসবে ঠিক ইভ্যালুয়েশনের দিনে সে অনুপস্থিত হয়ে গেল ফরমেটিভে, তাহলে তার রেমিডি করা, তার ইভ্যালুয়েশনই হলো না, তার জন্য আবার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা, যে এই যে অ্যাংজাইটি গুলো গড়ে ওঠে, সেটা কিন্তু ধীরে ধীরে তার ওখানে ঘাটতি থাকলে এখানে প্যাসিভ রেজিস্ট্যান্স গুলো গড়ে উঠবে। অ্যাংজাইটি টু ইন্টারঅ্যাক্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট, তার যদি লিসেনিং পার্টটা, শোনার যে কাজ, কান দিয়ে শুনে মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সকে আমরা যদি ঠিকঠাক ডেভেলপ না করতে পারি, তাহলে কিন্তু তার লিসেনিং পার্টটা যদি গড়ে না ওঠে, তাহলে তার কমিউনিকেশন পার্টে ঘাটতি দেখা থাকবে, স্বাভাবিক কথা। আমি যদি ভালো শুনতে না পারি, তাহলে কোনোদিনই ভালো বলতে পারবো না, একজন ভালো শ্রোতা, একজন ভালো বক্তা হতে পারে। তো যাই হোক, এইগুলো যাতে কাটিয়ে ওঠা যায়, সেইগুলো আমাদের থিওরিটিক্যাল পার্টে দেখতে হবে। এখানে এর পরের স্লাইডে যাও জানি। টেক কেয়ার অফ লার্নিং গ্যাপ আইডেন্টিফাইড ইন একাডেমিক কন্টেন্ট, অর্থাৎ আমরা যে ইভ্যালুয়েশন গুলো, ফরমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ বাচ্চা পড়তে পড়তে যা শিখছে তার যে ইভ্যালুয়েশন করছি, সেখানে আমরা যখন রেমিডির ব্যবস্থা রাখছি, সেই রেমিডিতে আমরা তাদের আইডেন্টিফাই করবো আগে কি কি গ্যাপ তার আছে। রাইটিং হ্যাবিট, সে ঠিকঠাক লিখতে পারে না, অর্থাৎ দ্রুত গতিতে লিখতে পারে না। প্রত্যেকটা ইভ্যালুয়েশনের একটা টাইমের ম্যাটার থাকে, কোশ্চেনের একটা পূর্ণ মান থাকে ইভ্যালুয়েশনের, এবং তার একটা সময় দেওয়া থাকে। সে হয়তো সব প্রশ্নগুলো আইদার জানে না বলে অ্যাটেম্প করতে পারে না, এটাও হতে পারে, অথবা সে ওই টাইমে লিখতে পারেনি, তাই সে সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। রাইটিং হ্যাবিট আবার আমরা অনেকগুলো এক্ষেত্রে কিছু রোগেরও বিষয়বস্তু থাকে, ডিসলেক্সিয়া, পরবর্তীকালে আমরা এরপরে হয়তো স্লাইডে আছে, সেক্ষেত্রে আমরা দেখি কিছু বাচ্চা উপর থেকে লেখা শুরু করে তার লাইনটা কোনোভাবেই সোজা হচ্ছে না, বেঁকে যাচ্ছে। এই যে জিনিসগুলো, হ্যান্ড রাইটিং তার অসুবিধা হয়, রাইটিং, স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন মার্ক,
ঠিকঠাক সে বানান করতে পারে না, প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণে যে রীতি, বাংলা বলুন ইংরেজি বলুন, যা উচ্চারণ রীতি সেটা সে সঠিকভাবে করতে পারে না, রিডিং কম্প্রিহেনশন পড়ে বুঝতে পারে না, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথামেটিক্যাল প্রবলেম, কনসেপ্টটা কি, অর্থাৎ ভিত্তি যদি আমার ঠিক না হয়, ভিত যদি আমার ঠিক গড়ে না ওঠে তাহলে বড় বাড়ি গড়া যাবে না। তাহলে ম্যাথামেটিক্স আমাকে যদি বুঝতে হয়, তার যে লজিক গুলো আছে সেই লজিক গুলো যদি আমি স্টেপ বাই স্টেপ বুঝতে না পারি, তাহলে আমার ঠিকঠাক আমার কনসেপ্ট গড়ে উঠবে না। প্র্যাকটিস ম্যাথামেটিক্স, শুধু কনসেপ্ট থাকলেই হবে না, প্র্যাকটিস করতে হবে বারবার, তবেই সে এই যে আবার 8 নম্বর পয়েন্টেই দেখুন, ক্যালকুলেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার, সিনটেক্স ইন ইংলিশ, এরকম 15টা রয়েছে আমাদের, যেখানে একাডেমিক কন্টেন্টে গ্যাপ তৈরি হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইভেন্টস বাই টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ স্থান কাল পাত্র এগুলো ঠিকঠাক মনে রাখতে পারছে না। আমরা জানি যে বেশ কিছু ক্ষেত্রে ছবি দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়, সেটা হচ্ছে লাইফ সায়েন্স, আমাদের জিওমেট্রি, আমাদের সম্পদ এগুলোতে করতেই হয়। জিওগ্রাফির ক্ষেত্রেও আমাদের ম্যাপে বিভিন্ন পয়েন্টিং করতে হয়, হিস্ট্রির ক্ষেত্রেও করতে হয়, তাহলে এইগুলো বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়। অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ অ্যান্ড স্যানিটেশন, যদিও 1 থেকে 8 প্রত্যেকটা শ্রেণীর জন্যই আমাদের এই সাবজেক্টটা রয়েছে, ওয়েটেজ কম হলেও এই যে জিনিসগুলো, এইগুলো তার অ্যাওয়ারনেস ঠিকঠাক গড়ে ওঠে না। রিমেম্বারিং ম্যাথামেটিক্যাল ফর্মুলা, ম্যাথামেটিক্সের যে বিভিন্ন আপনার সেটা বীজগণিত হতে পারে, পাটিগণিত, ত্রিকোণমিতি, যে যে বিষয়গুলো আমাদের পাঠ্যক্রম এবং পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, তার যে ফর্মুলা সেগুলো মনে রাখতে পারছে না। সিকোয়েন্স অফ ক্রোনোলজিক্যাল ইভেন্ট, পরপর যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মনে রাখতে পারছে না। তাহলে এই গ্যাপ গুলো করে উঠলে তার প্রপার কিন্তু ব্যবস্থাপনা, আমাদের রেমিডিয়াল যে টিচিংটা থাকছে, আমরা যে ইভ্যালুয়েশন করছি, সেখানে কিন্তু এগুলোকে ভাবতে হবে। এই দেখুন, ডিসলেক্সিয়া, লার্নিং ডিসঅর্ডার ইন রিডিং, পড়ার ক্ষেত্রে তার বিশেষ ধরনের অসুবিধা, সে বর্ণ বা শব্দগুলোকে ঠিকঠাক চিনতে পারে না, কোনটার পর কোনটা হবে আগে পরে পরে ঠিকঠাক, মানে এটা একটা নার্ভাস ডিজিজ বলতে পারেন। আপনাদের হয়তো বা অনেকেই একটা বই হয়তো বা হয়তো কেন সবাই দেখেছেন, সেটা হচ্ছে আমির খানের ওই বইটা তারে জমিন পার, দর্শিল সাফারির সেই অভিনয়, বাচ্চাটা স্পেশাল চাইল্ড ছিল, তো স্পেশাল চাইল্ড থাকার জন্য তার দাদা যতটা ডেভেলপ করছিল এডুকেশনে, ওই বাচ্চাটার কিন্তু ডেভেলপমেন্ট সেইভাবে হচ্ছিল না, খুব ধীর গতিতে হচ্ছিল, কিন্তু তার আঁকার হাত ছিল অত্যন্ত ভালো। তো সেইটা ওই বইটাতে যেভাবে দেখানো হয়েছে, ঈশান বইটাতে অভিনয় করেছিল দর্শিল সাফারি, তার নাম ছিল ঈশান। তো ঈশানের যে ডেভেলপমেন্ট আমরা দেখেছিলাম পরবর্তীকালে, মানে ডিসলেক্সিয়া নিয়েই কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তীকালে অমিতাভ বচ্চনেরও একটা বই ছিল প্রেজেরিয়া রোগটা নিয়ে। যাই হোক, আপনারা দেখেছেন। তো ডিসলেক্সিয়া বেশ কিছু বাচ্চা থাকে, তাদের নার্ভাস কিছু ডিসঅর্ডারের জন্য নার্ভাস সিস্টেমে তারা ঠিকঠাক এগুলোকে বুঝতে পারে না। তাহলে তার জন্য আমাদের, আমরা তার রোগটা সারিয়ে দিতে পারবো না, আমরা যদি কিছু প্রিকশন নিতে পারি, বাবা মাদের বলতে পারি, তাকে যদি প্রপার মেডিকেল ট্রিটমেন্টে নিয়ে আসতে পারি, কিছুটা তার মানে অন্য ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট সেটা আমরা করতে পারবো। হয়তো তার কগনিটিভ যে ডেভেলপমেন্ট আমরা যে ডোমেনটা বললাম সেটাও যদি না হয়, তাহলে এডুকেশনের সঙ্গে অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে গেলে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ডেভেলপমেন্ট আমরা করতেই পারি। আমরা একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট করার জন্যই স্কুলের ব্যবস্থাপনা, মাস্টারমশাইদের আমাদের থাকা। তো আমরা যদি এইটাকেই গাইড করতে পারি যে এই ধরনের অসুবিধা যাদের রয়েছে তাদেরকে কিভাবে আমরা গাইড করবো। জানি, আরেকবার পিছিয়ে দাও, যেটা ছিল আরেকবার পিছিয়ে দাও, আরেকবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা দেখছি ডিসগ্রাফিয়া, আরেকটা রোগ, লার্নিং ডিসঅর্ডার ইন রাইটিং, লেখার ক্ষেত্রে তাদের কিছু মানে বর্ণগুলো ঠিকঠাক লিখতে না পারা। ডিসক্যালকুলিয়া, লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ক্যালকুলেশন করতে তার অসুবিধা হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, হায়ার ম্যাথামেটিক্স। যে বা যিনি খুলেছেন মালাডাং মাস্টারমশাই একটু বন্ধ করবেন, তাহলে এই জিনিসগুলো আমাদের, হ্যাঁ বলুন। আচ্ছা, পরে বেশ ঠিক আছে, আমি ব্যাক করে দেবো, আবার একবার পুরোটা যাই নিয়ে ব্যাক করে আবার ওটাও দেখিয়ে দেবো। আর পুরোটা আমি ওই ইভ্যালুয়েশনের যে ম্যাটারটা ফরমেটিভ এবং সামেটিভ সেটা আরেকবার বলে দেবো, অসুবিধা নেই। তো আমরা ক্যালকুলিয়া সরি, লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের অসুবিধা সে অনুভব করে। এরপরে যাও জানি, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, আমরা যে 3টে মেজর ডোমেনের কথা বললাম, তার মধ্যে কগনিটিভ একটা ডোমেনের কথা আমরা বললাম। তার কগনিটিভ ডোমেনের কি কি বিষয়বস্তু থাকবে, 3টে এইচ এর কথাও আমরা বললাম। সেক্ষেত্রে বলছে
এই যে সেলফ অ্যাওয়ারনেস, কগনিটিভ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম কি কি আমরা দেখতে পাবো বাচ্চার। অ্যাওয়ারনেস অফ দ্য চাইল্ড টু সেট গোলস, identify strength and weakness to improve stress management, to understand thoughts, feelings, value, beliefs and challenges। অর্থাৎ ধীরে ধীরে একটা বাচ্চা যখন স্কুলে এসে তার বিভিন্ন বৌদ্ধিক বিকাশগুলো ঘটছে, সেইটার প্রতিফলনে অর্থাৎ সেইটা শেখার পরে বাচ্চার এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে। সে তার নিজের উইকনেস কোথায়, স্ট্রেংথ কোথায়, ডিফিকাল্টি হচ্ছে, এগুলো ধীরে ধীরে সে বুঝতে শিখবে। সে তার শিক্ষক শিক্ষিকার সঙ্গে কমিউনিকেট করবে যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা মাস্টারমশাইরাও বুঝতে পারবেন যে এই জায়গাটা বাচ্চাটা খুব সহজেই ধরে নিতে পারছে। সে তার পড়ার একটা গোল বা এক্সামিনেশনে অন্যান্য যে বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেইগুলো নিয়ে তার যে ইচ্ছা সে কোথায় পৌঁছতে চায়, এগুলো সে ধীরে ধীরে সেলফ অ্যাওয়ারনেস তার গড়ে উঠবে যে একটা স্কুলে শুধুমাত্র তার বৌদ্ধিক বিকাশই নয়, তার অন্যান্য বিষয়গুলো যেগুলো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত তারও বিকাশ সাধনের জন্য স্কুল কিভাবে কাজ করছে এবং তাকে কিভাবে ওগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে, এগুলো কিন্তু সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে। কমিউনিকেশন তখনই সে করতে পারবে, প্রথমেই আমি বললাম যদি তার লিসেনিং পাওয়ার ঠিকঠাক থাকে, সে যদি যে জিনিসটা শুনছে সেটাকে আত্মীকরণ করতে পারে, অ্যাসিমিলেশন হয় তার, তবেই সে ধীরে ধীরে কমিউনিকেশন করতে পারবে। অ্যাটেন্টিভ একজন লিসনার হিসাবে সে ধীরে ধীরে তার পিয়ার্স এবং মাস্টারমশাই, তার স্কুলের অন্যান্য দাদা দিদি সবার সঙ্গে সে ধীরে ধীরে কমিউনিকেশন করতে পারবে। কোলাবোরেটিভ থিঙ্কিং, ক্লাসিফিকেশন। কোলাবোরেটিভ থিঙ্কিং মানে একত্র হয়ে সবার সঙ্গে বসে সে কালেকটিভ একটা সিদ্ধান্ত নিতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের কালেকটিভ সিদ্ধান্তের প্রয়োজন হয়, স্কুলগুলোতে আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানেও কালেকটিভ সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে সে বাচ্চা অন্যের সঙ্গে তার ভাবের আদান প্রদান করবে, ক্লাসমেটদের সঙ্গে কোলাবোরেটিভলি টু সলভ প্রবলেম উইথ ক্লাসিফিকেশন অফ দা কম্পোনেন্ট অফ দা ম্যাটার। যে বিষয়টা পড়ানো হচ্ছে তার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে সে ব্যক্তিগত না হয়ে সমষ্টিগতভাবে চিন্তা ভাবনা করা তার এবিলিটি ধীরে ধীরে গড়ে উঠবে। এর পরের স্লাইডে যাও। Experiential learning. Experiential learning. The skills of the child to develop scientific and positive attitude to solve problem, critical thinking. এখানে যদি আমরা একটা ছোট্ট উদাহরণের কথা ভাবি, আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াচ্ছি বাচ্চাদের, আমরা তাদের একটা প্রজেক্ট দিলাম, কালেকটিভ ভাবেই তারা করবে। প্রজেক্ট মানে নিশ্চয়ই আমরা একটা গ্রুপ করে দেব। সেই গ্রুপকে আমরা কাজ দিলাম যে এই বিদ্যালয়ের পাশে যে নদীটি রয়েছে সেই নদীর জল তা পরীক্ষা করার, অর্থাৎ এই জলে কি পরিমাণ দূষণ রয়েছে সেটা তারা পরীক্ষা করবে। তাহলে প্রথমে তারা কি করবে, তারা একত্রিত হয়ে সেই প্রথমেই তাদের কাজটা হবে জলটা কালেকশন করা, তারপরে মাস্টারমশাইয়ের সাহায্যে সেই জলটাকে পরীক্ষা করা। জলে নর্মালি কি কি উপাদান কতটা পরিমাণে থাকে, এক্সট্রাঅর্ডিনারি কি কি উপাদান রয়েছে যেগুলো জলে থাকার কথা নয়। তাহলে জলের যে বাস্তুতন্ত্র অর্থাৎ জলের মধ্যে যে জীবগুলো বেঁচে আছে, বিভিন্ন ছোট ছোট আপনার শ্যাওলা জাতীয় উদ্ভিদ অথবা মাছ, বড় মাছ, বিভিন্ন আপনার ছোট ছোট আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারা ওই ইকোসিস্টেমে বাস করছে। আবার ওই জলটায় কিছু ক্ষেত্রে গবাদি পশু খাচ্ছে। তাহলে একটা ইকোসিস্টেমে ওই জলটা দূষণ হলে পরিবেশে তার কি ইফেক্ট হবে, তারা যখন কালেকটিভলি সিদ্ধান্ত নেবে যে এই জিনিসগুলো ওই জলে রয়েছে যেটা থাকার কথা নয়, স্বাভাবিক জলে এটা থাকে না, এইটা থাকার জন্য এই জিনিসগুলো হচ্ছে। কখনো মাছ মারা যাচ্ছে, কখনো আর্থ্রোপোডা প্রাণীগুলো যারা জলে রয়েছে মারা যাচ্ছে, কখনো জলে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে, অর্থাৎ পচে যাচ্ছে জিনিস, অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে জলটার দূষণের কারণে। আবার গবাদি পশু ওই জল পান করলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে কালেকটিভ সিদ্ধান্ত তারা নেবে, তারা তাদের সিদ্ধান্তটাকে লিপিবদ্ধ করবে যে আমরা এইগুলো ফাইন্ডিংস পেলাম, এগুলো এই কারণে হয়েছে, এগুলোর সলিউশন হচ্ছে এই। আপনারা তাদের প্রত্যক্ষভাবে সাহায্য করে বলে দেবেন যে জল দূষণের জন্য এই জিনিসগুলো ফ্যাক্টর, এগুলো জলকে দূষিত করছে, এই দূষণকে কাটাতে গেলে এই জিনিসগুলো আমরা করতে পারি। তাহলে তারা একটা কংক্রিট সিদ্ধান্ত অর্থাৎ তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু এরপর গড়ে উঠবে। তারা ভাবতে শিখবে, কালেকটিভলি কাজ করছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করছে, সেটা অ্যাসিমিলেশন করছে এবং একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হচ্ছে। শুধু এটা তাদের এবং স্কুলেরই লাভ হচ্ছে এমন নয়, ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ, ওখানকার যারা অধিবাসী অর্থাৎ মানুষজন বাস করছে তাদেরকেও তারা ওয়াকিবহাল করতে পারবে যে এই পুকুরের জলটা এতটা পরিমাণে দূষিত, এই জলটা যাতে গবাদি পশু না খায়।
কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ, তাহলে 21st সেঞ্চুরি যে স্কিল ডেভেলপমেন্ট, এটা যদি বাচ্চারা নিজে হাতে করে আপনাদের সহযোগিতায় শেখে, তাহলে তাদের মধ্যে কিন্তু এই যে এক্সপিরিয়েন্সাল লার্নিং প্রচুর পরিমাণে হবে, এবং তারা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বললাম, কম্পিউটেশনাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এই সবগুলোই কিন্তু প্রজেক্ট মেথডে আমরা যদি দেখি, তাহলে এই 3-4টে যেটা এখানে আমাদের বলা হয়েছে, প্রবলেম সলভিং এবিলিটি, সবটাই আমরা কিন্তু ওই এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা প্রজেক্ট দিয়ে এই এই থিঙ্কিং গুলোকে আমরা গড়ে তুলতে পারি। এই যে 4টে বিষয় বললাম, এই একটাই যদি হয় তাহলে দেখুন সবগুলো এখানে কভার করে যাচ্ছে। যাই হোক জনি, পরেরটাতে যাও। ডিসিশন মেকিং স্কিল। আমরা যেটা বলছিলাম সেখান থেকে আমরা বলতে পারি যে বাচ্চা যখন জলটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো মাস্টারমশাইয়ের সাহায্যে, সে দেখতে পেলো জলে এই পদার্থগুলো বা কম্পোনেন্ট গুলো দ্রবীভূত অবস্থায় আছে, যেটা সাধারণ জলে থাকার কথা নয়, তাহলে কি কি জিনিস থাকবে কি থাকবে না, সে একটা সিদ্ধান্ত করতে পারলো যে জলের স্বাভাবিক অবস্থায় এই উপকরণগুলো থাকতে পারে, এইগুলো থাকতে পারে না। জনি বেরিয়ে গেল। হ্যাঁ, এটাকে বড় করো একটু। এই ঘুম চলে আসে, বুকে চলে গেছে সালা। উঠ। এটাই কার ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন স্কিল, creativity of the child in one or more